মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রতি বছর কেমিস্ট্রি থেকে 25টা করে এমসিকিউ আসে। আর দেখা গেছে এই 25টার মধ্যে 17-18টা এমসিকিউ হাজির স্যারের বই থেকে লাইন বাই লাইন চলে। আমি এই ভিডিওতে যে কাজগুলো করতেছি যে প্রতিদিন একটা করে টপিক চুজ করা এবং সেই টপিকটা পুঙ্খানুপুঙ্খ শেষ করা। তো আজকে আমাদের 3 নম্বর চ্যাপ্টারের লাস্ট ক্লাস। আজকে আমরা 4টা টপিক পড়বো এবং 4টা টপিক খুবই ছোট ছোট টপিক। 3.18, 3.19, 3.20, 3.21। তো ফার্স্টে তোমরা জানো যে আমি আমার নোট থেকে পড়াই। ফার্স্টে তোমাকে নোট থেকে দেখাই দিব, তারপরে হচ্ছে বই দেখাই দিব এবং লাস্টে হচ্ছে এমসিকিউ সলভ করব। তাহলে চলো আমরা শুরু করি আজকের টপিকটা। ঠিক আছে, ফার্স্টে আমরা 3.18, 3.19 পড়বো, তারপরে বই দেখাই দিব, তারপরে আবার 3.20, 3.21 পড়বো। ঠিক আছে, আসো। তো প্রথমে আমাদের এখান থেকে জানতে হবে যে হাইড্রোজেন বন্ড সম্পর্কে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, যারা আগের ভিডিও দেখছিলা তাদেরকে আমি বলে দিয়েছিলাম যে তোমরা মনে রাখবা ফন, সবসময় কি মনে রাখবা ফন মানে তোমার হাইড্রোজেনের সাথে তোমার HF, তারপরে হচ্ছে HO এবং HN। ঠিক আছে, এইগুলা হচ্ছে HN, এর মধ্যে কার হচ্ছে শক্তি বেশি? HF এর বেশি, তারপরে HN, তারপরে HO, তারপরে HN। বুঝতে পারছো? আচ্ছা, এখান থেকে তোমার প্রথম এমসিকিউটা কি? তোমার কোশ্চেন নাম্বার 1 হচ্ছে এই হাইড্রোজেন বন্ধনের শক্তির মান কত? এটা হচ্ছে 10 থেকে 40 কিলোজুল পার মোল। যারা আগের ভিডিও দেখো নাই তারা দেখে আসবে, ওখানে আরো বিভিন্ন বিভিন্ন বন্ধনের শক্তির মান তোমাকে পড়াচ্ছিলাম। তাহলে কিলোজুল পার এটা হচ্ছে মোল। এটা তোমার 1 নম্বর এমসিকিউ। সেকেন্ড এমসিকিউ তোমাকে কি বলছি? হাইড্রোজেন বন্ড কার কার মধ্যে আছে? আসো, এটা মনে রাখা খুব সহজ। দেখো তোমার ফন আছে না, দেখো এটার মধ্যে অক্সিজেন আছে, HF, দেখো HO আছে, এটার মধ্যে HF আছে, এটার মধ্যে NH3, তারপর CH3, COOH, C6H5OH। সুতরাং হাইড্রোজেন বন্ড মনে রাখা খুব সহজ। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন কি হবে? দেখো হাইড্রোজেন বন্ধন শক্তির ক্রম বলো। এটা তোমার কোশ্চেন নাম্বার 2। ঠিক আছে, ফন, FON, এটুকু আশা করি পারবা। এখন আসো, তোমার যেটা সবচেয়ে বেশি ভুল হয় সেটা হচ্ছে আন্ত আণবিক এবং অন্ত আণবিকের মধ্যে তোমার মানে অপশনে দেয়, আমরা পারি না অনেক সময়। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। কিভাবে মনে রাখবো? দেখো খুব সহজ। তুমি প্রথমে যে দুটো পড়ছো, দেখো পানি এবং HF পড়ছো না? আচ্ছা, এটাকে আমরা লিখে দেখো পানি আর HF। এরপরে আমরা মনে রাখবো আমাদের দুইটা অ্যালকোহল আছে, মানে দুইটা OH আছে। সেই দুইটা কি কি দেখো? CH3OH, আর আছে হচ্ছে কি ফেনল, মানে C6H5OH। বুঝতে পারছো? সুতরাং আমাদের OH যে দুইটা আছে, এটা আমরা একটা পেলাম। এরপর আমরা কি পাবো? COOH পাবো। COOH মানে কি আছে? CH3COOH। আর লাস্টে কি আমরা পাবো? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্যারা। প্যারা মানে কি? দেখো তোমার প্যারা নাইট্রোফেনল আন্ত আণবিক, কিন্তু অর্থ নাইট্রোফেনল আন্ত আণবিক নয়, সেটা অন্ত আণবিক। সুতরাং এটা আরেকবার রিপিট করে দেখো। তুমি সব প্রথমে মনে রাখবে HF আর HO, ওকে? তারপরে OH দিয়ে দুইটা আছে, কি কি? CH3OH, C6H5OH। আর লাস্টে প্যারা। প্যারা কি আছে তোমার? প্যারা নাইট্রোফেনল এবং COOH দিয়ে CH3COOH। ওকে, ক্লিয়ার? সুতরাং এটা গেল তোমার কোশ্চেন নাম্বার 3, এই হাইড্রোজেন বন্ধন থেকে। তাহলে এই 3টা কোশ্চেন পারবা। এটার শক্তির মান কত, এটা একটা কোশ্চেন। এই হলো হচ্ছে কে কার শক্তি বেশি, এবং হচ্ছে কোনটা হচ্ছে আন্ত আণবিক এবং অন্ত আণবিকের মধ্যে পার্থক্য। এটা বাদেও আরেকটা কোশ্চেন মনে করে দেয় যে নিচের কোথায় হাইড্রোজেন বন্ধন বিদ্যমান, এইভাবে দিতে পারে। সো এটা একটু দেখে রাখবা, খুবই সহজ। দেখো তুমি এই দুইটা কিন্তু পাইলা, এইটাও পাইলা, এইটাও পাইলা, খালি একটা NH3 এক্সট্রা মনে রাখতেছে, এখানে হাইড্রোজেন বন্ধন আছে। ওকে, তো এইটা হচ্ছে তোমার এখান থেকে পড়া, মানে আন্তরগুলাই তোমার ওখানে চলে আসলো। তাহলে এই টপিকটা বুঝতে পারছো হাইড্রোজেন বন্ধনের। নেক্সট টপিকে আমরা চলে যাই। আসো, এই যে এখানে দেখো, এখানে আমাদের কি কি পড়তে হবে। আমি এখানে তোমাকে 3টা যৌগ লিখে রাখছি। এটা হচ্ছে HF, একটা হচ্ছে H2, আর এটা হচ্ছে H2S। এই 3টা সম্পর্কে যদি তোমাকে বলি, 3টার যেটা লিখে দিচ্ছি তোমাকে প্রত্যেকটা জিনিস এখান থেকে পড়তে হবে। যেমন দেখো এখান থেকে HF, হাইড্রোজেন ফ্লোরাইড। ঠিক আছে, এটা হচ্ছে একটা তোমার গ্যাস। এটা কি তোমার? এটা একটা গ্যাস, এবং এটার হচ্ছে স্ফুটনাঙ্ক কত? এটা হচ্ছে 19.5। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকো, আমি তোমাকে জাস্ট অল্প কয়েকটা যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক মুখস্থ করতে বলছিলাম, কিন্তু এইখানকার এই 3টা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক মুখস্থ করতে হবে। এটা মাস্ট। ঠিক আছে, এটা হচ্ছে মাস্ট টু নো। ওকে, তাহলে এটা তোমার গ্যাস। পানি তো তরল, এটা জানো। পানির স্ফুটনাঙ্ক কত বলো? পানির 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তুমি বলো HF এর হচ্ছে স্ফুটনাঙ্ক কত? 19.5। পানির স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি। তারপরে হচ্ছে H2S, এটার স্ফুটনাঙ্ক কত? -60.7। ঠিক আছে, এই 3টা মাস্ট টু নো, একদম স্টার করা। এরপর দেখো তোমাকে কোশ্চেন করবে যে নিচের কোনটি তরল, নিচের কোনটি গ্যাস। তুমি তো জানো যে পানি হচ্ছে তোমার তরল, তাহলে বাকি দুটো কি তোমার? H2S আর HF, এই দুটোই কি তোমার? এই দুটোই হচ্ছে তোমার গ্যাস। ওকে,
খুবই খুবই ইম্পর্টেন্ট পড়া। এখন দেখো এদের মধ্যে কে পোলার অণু বলো তো, তুমি তো জানো পানি এটা পোলার অণু, কারণ এখানে হাইড্রোজেন বন্ধন থাকে। এটা শক্তিগত 10 থেকে 40 কিলোজুল পার মোল। আচ্ছা, H2S এটা কিন্তু একটা অপোলার যৌগ, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা পড়া। এটা কি? এটা হচ্ছে তোমার একটা অপোলার যৌগ। ওকে, এটা একটা অপোলার যৌগ এবং এখানে কোন ধরনের এখানে বন্ধন থাকে? দুর্বল ভ্যান্ডারেলস বন্ধন। খুবই খুবই ইম্পর্টেন্ট এবং মাস্ট টু নো একটা পড়া। বুঝতে পারছো? তাহলে এইটুক যে এইচএফ তোমার এইচএফ 19.5 ডিগ্রি সেন্টিগ্রেড, H2O এটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড এবং H2S -60.7 ডিগ্রি সেন্টিগ্রেড। পানি এটা হচ্ছে পোলার অণু, এটা হচ্ছে, আর H2S অপোলার অণু। পানিতে হাইড্রোজেন বন্ধন থাকে এবং H2S এ দুর্বল ভ্যান্ডারেলস বন্ধন থাকে। ওকে, এইটুকু আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আসো আমরা কয়েকটা ছোট ছোট এমসিকিউ পড়ি। সো এই পুরোটাই হচ্ছে তোমার একটা কোশ্চেনের টপিক। এখান থেকে যে কোনো কোশ্চেন আসতে পারে, যে নিচে কোনটি সঠিক কোনটি সঠিক নয়, কার মধ্যে কোন বন্ধন আছে, এটা পুরোটাই তোমার কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এবার আসো পানির ক্ষেত্রে আমরা একটু পড়ি। একটি পানির অণুতে গড়ে 3.4টি হাইড্রোজেন বন্ধন থাকে। এইচএফ এ এইচএফ একক হাইড্রোজেন বন্ধন আবদ্ধ। এইচএফ তোমার কয়টা হাইড্রোজেন বন্ধন? দেখো খুব সিম্পল, এইচএফ কয়টা হাইড্রোজেন বন্ধন? একটাই হাইড্রোজেন বন্ধন, একক। আচ্ছা, এরপরে দেখো এইটা, কঠিন অবস্থায় সর্বাধিক 2টি হাইড্রোজেন বন্ধন থাকে এইচএফ এ। নর্মালি তোমার কি থাকে? এইচএফ এ একটা হাইড্রোজেন বন্ধন থাকে, কিন্তু কঠিন অবস্থায় তোমার কি আছে? 2টি করে হাইড্রোজেন বন্ধন থাকে। বুঝতে পারছো? আচ্ছা, এরপর দেখো এটা আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কেলাস আকার বরফে প্রতিটি হাইড্রোজেন অণুতে সর্বাধিক কতটি হাইড্রোজেন বন্ধন বিদ্যমান থাকে? 4টি। ওকে, কতটি? 4টি। কতটি? 4টি। এটা হচ্ছে বাংলায় 4 লেখা, বুঝছো? এটা বাংলায় 4 লেখা। তোমরা কনফিউজ না হয় তোমরা এভাবে ইংলিশে 4টাই মনে রাখো, কারণ এই বাংলার 4টা 8-এর সাথে মিল আছে, ইংলিশ 8-এর সাথে। এই জন্য শুধু ইংলিশে 4টাই মনে রাখবা। এতটি হাইড্রোজেন বন্ধন বিদ্যমান। তাহলে এটা কি? দেখো ষড়ভুজীয় বলয় না, এটা দেখতে তোমার ষড়ভুজাকার, আমি বইয়ে ছবি দেখাবো নি। এবং এটার মধ্যে কি আন্তঃআণবিক আকর্ষণ বল আছে। আচ্ছা, বরফ পানিতে ভাসে কারণ কি? এখানে হাইড্রোজেন বন্ধন আছে, ঠিক আছে, এখানে হাইড্রোজেন বন্ড আছে, এই জন্য হচ্ছে কি এটা হচ্ছে বরফ আমাদের পানিতে ভাসে। এটা তোমার একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। সুতরাং এটা একটা কোশ্চেন, এটা একটা কোশ্চেন, এটা একটা কোশ্চেন, হ্যাঁ এটা একটা কোশ্চেন, সবগুলো এখান থেকে কোশ্চেন তোমার যে কোনোটা আসতে পারে। এবার সব বইয়ে একটু দেখাই দিই। হাইড্রোজেন বন্ধন এটা নিয়ে আমাদের পড়া ছিল না, তুমি কি বলছি বলো তো? হাইড্রোজেন বন্ধন তোমার ফন, এই যে FON থাকবে এবং এখানে দেখো এই যে তোমার ক্রোমটা দেওয়া আছে, F>O>N, তাহলে ফন মিলে গেল। HF এর স্ফুটনাঙ্ক কত? 19.5। পানির স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। কক্ষ তাপমাত্রা কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কিন্তু তোমার এখানে একটা এমসিকিউ। তারপরে তোমার কোনটা তরল কোনটা গ্যাসীয়? দেখো পানি তরল, কিন্তু HF গ্যাসীয়, ইম্পর্টেন্ট এমসিকিউ। আচ্ছা, হাইড্রোজেন বন্ধন কয় ধরনের আছে? 2 ধরনের, একটা হচ্ছে আন্তঃআণবিক, একটা হচ্ছে অন্তঃআণবিক, তাই না? আচ্ছা, তাহলে তোমাকে তবে শিখালাম, দেখো তোমাকে আমি একটা শিখাইছি, সেটা আন্ত। কি মনে রাখবা? দেখো পানি আর এইচএফ তো থাকবে, এটা বাদে তোমার 2টা OH থাকবে। একটা কি OH? দেখো CH3OH, আর একটা কি থাকবে? C6H5OH, তাই না? আচ্ছা, এরপরে তোমার কি থাকবে? COOH থাকবে। এটা বাদে কি থাকবে? প্যারা নাইট্রোফেনল। সুতরাং তুমি একটা মনে রাখলে পাচ্ছ। দেখো এখানে HF আছে, H2O আছে, CH3OH আছে, C6H5OH আছে এবং অ্যাসিটিক অ্যাসিড CH3COOH আছে। এখন বললো প্যারা কোথায় আছে? প্যারা তোমার পরের পেজে আছে, এই দেখো প্যারানাইট্রোফেনল। তোমার ফেনল কি হচ্ছে? প্যারানাইট্রোফেনল এটা হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন থাকে। সুতরাং ইম্পর্টেন্ট পড়া। আচ্ছা, তাহলে তোমার অন্তঃআণবিকটা আলাদা করে আর মুখস্থ করা লাগবে না, তুমি একবার রিডিং পড়বা। এই দেখো অর্থোনাইট্রোফেনল, তারপরে স্যালিসাইলিক অ্যালডিহাইড বা অর্থোহাইড্রক্সি, এই দেখো অর্থোহাইড্রক্সি বেঞ্জোঅ্যালডিহাইড, তারপরে হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড বা অর্থোহাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। এটার মধ্যে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন থাকে, ঠিক আছে, অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন থাকে। আশা করি এটা ক্লিয়ার হয়েছে তোমাদের। ওকে, এটা ভুল করবা না, এটা আমি একবার কোচিংয়ে ভুল করছিলাম, ঠিক আছে। এই যে এই প্যারাটা তোমার পরে পেতে দেওয়া আছে, তো আমি খালি এইটুক পড়ে গেছিলাম, মানে এইখান থেকে এইটুক পড়ে গেছিলাম, পরে আমার খেয়াল নাই যে প্যারাটা কোথায় ছিল। আমি এটা পড়িনি, পরে এসে বইয়ে দেখলাম যে না, এটা প্যারাটা তোমার এখানেই আছে। সো বুঝতে পারছো? সো এই পেজটা থেকে তোমাদের এইটুক পড়া, একটু দাগায় নিবা। এরপরে দেখো এখান থেকে দেখো এই যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, যারা হচ্ছে আমার 3.3 টপিকটা দেখছো তারা জানো যে এইটার আমি ব্যাখ্যাটা দিছিলাম ওখানে। হ্যাঁ, এটা দেখবা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ক্রম, আর ব্যাখ্যা না জানলেও দরকার নাই, এটা জাস্ট দেখে রাখবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো যে H2S এটার কি বলছি? তোমার স্ফুটনাঙ্ক কত? -60.70 ডিগ্রি সেন্টিগ্রেড, খুবই ইম্পর্টেন্ট। H2S কিন্তু তোমার গ্যাস, পানি কিন্তু তরল, পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি, এটা জানো। এরপরে দেখো খুবই খুবই ইম্পর্টেন্ট একটা লাইন হচ্ছে এই নিচের লাইনটা। কি বলছে বলতো? আমাদের নর্মাল পানির স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড না? যদি পানির মধ্যে হাইড্রোজেন বন্ড না থাকতো
যদি পানির মধ্যে হাইড্রোজেন বন্ড না থাকতো তাহলে পানির বর্তমান টেম্পারেচার 200 ডিগ্রি হ্রাস পেত। এটা তোমার 1 নম্বর এমসিকিউ। কত ডিগ্রি হ্রাস পেত? এটা তোমার 1 নম্বর কোশ্চেন। কত ডিগ্রি হ্রাস পেত? 200 ডিগ্রি হ্রাস পেত। ঠিক আছে, 200 ডিগ্রি হ্রাস পেয়ে কত হতো দেখো, 100 থেকে -200 বাদ দিলে কত হয়? -100 ডিগ্রি সেন্টিগ্রেড না? তাহলে -100 ডিগ্রি সেন্টিগ্রেড হতো, কিন্তু কত হ্রাস পেত? 200 ডিগ্রি হ্রাস পেত। বুঝতে পারছো? এখানে কিন্তু তোমার এক লাইন থেকে 2 রকম কোশ্চেন আসে, যে কত ডিগ্রি হ্রাস পেত এবং কত হতো। বুঝছো? পানির হাইড্রোজেন বন্ড না থাকলে। ইম্পর্টেন্ট, এটা পড়বা। আচ্ছা, তারপরে এই যে তোমাকে এখান থেকে এই দুটো এক্সট্রা করে পড়ে রাখতে পারো, আমি হচ্ছে বাদ দিতে বলবো না, দেখে রাখলে ভালো। যে অর্থোনাইট্রোফেনলের গলনাঙ্ক কত আর প্যারানাইট্রোফেনলের গলনাঙ্ক কত, মানে তোমাকে বেশি কিন্তু দিচ্ছি না, তোমাকে আমি 3টা হচ্ছে যোগের দিছি আর প্লাস এই দুইটা, আর কিছু তোমাকে দিইনি। হ্যাঁ, এই যে দেখো, তোমাকে জাস্ট দিছি এই যে এখান থেকে এই তিনটা তোমাকে দিছি, আর এখান থেকে দিলাম আর দুইটা, মানে 5টা তুমি এই ভিডিও থেকে মুখস্থ করো, আমি তোমাকে আর বেশি দিব না। অন্যান্য ভিডিওতে নাই দেখবা। ওকে, এই ভিডিওতে তোমাকে হচ্ছে 5টা দিয়ে ফেলছি, আর নাই। এই দুটো তোমার অতটা ইম্পর্টেন্ট না, তাও জেনে রাখবা। আচ্ছা, তো এরপর দেখো আরেকটা জিনিস, অর্থ মানে কি? অর্থ মানে তোমার এই দেখো, এর কারণ হলো অর্থোনাইট্রোফেনলের বেলায় এই যে OH আর NH2 গ্রুপ বেঞ্জিন বলার খুব নিকটে, মানে 1:2 অনুপাতে থাকে। যারা এখনো অর্গানিক কেমিস্ট্রি পড়ো নাই বা এইচএসসি তে স্কিপ করে আসছো তাদের উদ্দেশ্যে বলি, অর্থ মানে হচ্ছে 1:2, আর হচ্ছে যেটা হচ্ছে প্যারা নাইট্রোফেনল, মানে প্যারা পজিশন কোনটা কোনটা? 1:4। এটা আপাতত যদি না বোঝো অসুবিধা নেই, এখন আপাতত মুখস্থ করো। যখন আমি হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি পড়াবো তখন একটু এটা হালকা টাচ দিয়ে যাবো। তো এখানে একটা ছবি আঁকা আছে দেখো, যে এই যে এটা হচ্ছে তোমার, মনে করো এটা বেঞ্জিন। হ্যাঁ, এই যে এটা তোমার একটা বেঞ্জিন। তো এটা দেখো 1:4 মানে কি? এটা 1:4 মানে কি? দেখো আমি এটা অন্য কালি নিই, যে নীল কালি নিলাম মনে করো। হ্যাঁ, এই দেখো এটা তোমার 1 নম্বর কার্বন না, আর এটা তোমার 2 নম্বর কার্বন না, তাহলে এটাই তোমার 1:2। মানে 1 নম্বর কার্বনে মনে করো OH বসছে, 2 নম্বর কার্বনে তোমার NO2 বসছে। ওকে, তারপর আরেকটা আঁকাও তুমি। হ্যাঁ, মনে করো এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই যে তোমার 4 নম্বর। তাহলে 1 নম্বর তোমার মনে করো OH বসছে, 2 নম্বর তোমার NO2 বসছে, তাহলে এটা 1:4। বুঝতে পারছো? ওকে, আচ্ছা। সো এগুলো খুব সিম্পল জিনিস, এগুলো সিম্পল বেসিক যদি তোমাদের ইন্টারমিডিয়েট না থাকে তাহলে খুব আসলে বিপদে পড়ে যাবা। হ্যাঁ, কারণ তোমার এগুলা খুবই বেসিক জিনিস। অনেকেই দেখছি আমি স্টুডেন্টদের, যে এই সাধারণ জিনিসগুলো, যে অর্থ মানে কত পজিশন, প্যারা মানে কত পজিশন, হ্যাঁ এই জিনিসগুলো বোঝে না। এই জিনিসগুলো যদি তুমি না বুঝে আসো ইন্টারমিডিয়েটে, যদি না বুঝে আসো তাহলে অ্যাডমিশন সেশনে খুব বিপদে পড়বা। তোমার মেডিকেল বাদ দাও, তুমি ভার্সিটি এক্সাম আছে কতগুলো ভার্সিটি, তারপরে তোমার ইঞ্জিনিয়ারিং এক্সাম আছে, ওইখানে তোমার বড় বড় বিক্রিয়া আসবে। মেডিকেলে নাই তোমার বিক্রিয়া করতে দিবে না, আমি জাস্ট তোমাকে পড়াই দিলাম অর্থ অর্থ প্যারার পজিশন, সেটা তুমি জেনে চলে গেলা। কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে গেলে তো তোমার বা ভার্সিটি পরীক্ষা দিতে গেলে তোমার হচ্ছে বিক্রিয়া আসবে, তখন তো তোমার এগুলো বুঝে করতে হবে, তাই না? এগুলো বাদ দিয়ে আসা মানে খুব বিপদে পড়া। আচ্ছা আসো, হাইড্রোজেন বন্ধন শক্তি এটা জানো তুমি। এটা বাদে তুমি এই একটা এক্সট্রা লাইন পড়বা, সেটা হচ্ছে সমযোজী বন্ধন সমূহ বহুগুণ বেশি শক্তিশালী, সাধারণত 150 থেকে 1000 1100, এটা হচ্ছে কিলো জুল পার মোল হয়। ওকে, এটা বাদে এই যে এইখানে তোমার কয়েকটা আছে, এই কয়েকটা মুখস্থ করবা। এটা তোমার আগের ভিডিও যারা দেখো নাই তাদের তাদের উদ্দেশ্যে বলছে, তারা দেখে আসবা। আর যদি না দেখতে চাও তাহলে এইখান থেকে এটাও মনে রাখতে পারো, যে হাইড্রোজেন কত? 10 থেকে 40। তারপরে এই যে এইটা অবশ্যই মনে রাখবো, যে আয়ন ডাইপোল আকর্ষণ 10 থেকে 50, আয়ন ডাইপোল 10 থেকে 50, আর হাইড্রোজেন 10 থেকে 40। ওকে, বিস্তরণ বল বা লন্ডন বল 10 থেকে 1 থেকে 10, এটা তো আগের দিন মেলাগুলো এখান থেকে এমসিকিউ পড়াইছি। আর ডাইপোল আবিষ্ট ডাইপোলের মধ্যে 2 থেকে 10। ওকে, বুঝতে পারছো? এটা যদিও কোনো ট্রিক্স নাই, বাট আমি তাও একটা ট্রিক্স দিয়ে মনে রাখতাম। দেখো তোমার ডাইপোল এখানে 2বার ইউজ করা হচ্ছে না, তাই এটা 2 দিয়ে শুরু হয়, আমি এভাবে মনে রাখতাম। এখানে ডাইপোল 1বার ইউজ করা হয়, তাই 1 দিয়ে শুরু হয়। বুঝতে পারছো? মানে এটা কোনো ট্রিক্স না, বাট তাও তুমি একটু অপশন দেখে চিনতে পারবা, এই জন্য এটা দেওয়া। তাহলে ডাইপোল 1বার থাকলে 10 থেকে 50, আর ডাইপোল 2বার থাকলে 2 থেকে 10, মানে 2 দিয়ে শুরু হবে তোমার। এটা একটা তোমার একটা ট্রিক্স। আর বাকি যে দুটো তোমাকে লিখে দিলাম, এই দুটো তুমি ছন্দ দিয়ে পারো, যেভাবে পারো, মানে ভুল করে আসা যাবে না। তোমার রিপিটেড কোশ্চেন হচ্ছে এইটা, এই যে হাইড্রোজেনের কত আর বিস্তরণ বল বা লন্ডন বল, এটার অপর নাম হচ্ছে লন্ডন বল। বুঝতে পারছো? এটা কত? আচ্ছা, 3.19-এ আসো। 3.19-এ তোমার তেমন কিছু পড়ারই নাই, কয়েকটা লাইন একটু এক্সট্রা পড়তে হবে। যেমন দেখো, যে এই যে তরল পানিতে তাপমাত্রা নির্ভর করে প্রতিটি পানি অনুসারে 2 বা 3টি, গড়ে 3.4টি হাইড্রোজেন বন্ধন থাকে। ঠিক আছে, তো 3.4 এটা লেখা আছে, আমি ঠিক জানি না যে এটা 3 থেকে 4 হবে কিনা। তোমার বই যেহেতু 3.4 দেওয়া আছে, তুমি 3.4 করবো। আচ্ছা, আর কয়েকটা জিনিস, পানি পোলার অণু H2S অপোলার,
এটা তরল, এইটা গ্যাস। আমি কিন্তু তোমাকে একসাথে দেখো এই যে ছক আকারে, ছক না তো পাশাপাশি লিখে তোমাকে দিয়ে দিছি। তো তুমি ওইটুক পড়লেই তুমি এখান থেকে যতগুলো এমসিকিউ আসে তুমি সবগুলো পাবা, কারণ এখানে রিপিট করে লেখা আছে। আচ্ছা এইটা দেখো, কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কেলাস বরফে প্রতিটি পানির অণুতে সর্বাধিক 4টি করে হাইড্রোজেন বন্ধন থাকে, দ্বারা সরবজীয় বলয় সৃষ্টি করে। সুতরাং এই দুটা তোমার জন্য পড়া খুব ইম্পর্টেন্ট। প্লাস এই দুটো লাইন একটু পড়ে ফেলবা। আচ্ছা, এইচএফ এর বেলায় হাইড্রোজেন বন্ধন শক্তি সর্বাধিক হয়, এটা একটা এমসিকিউ। ওকে। আচ্ছা, এখান থেকে দেখো এটুকু অবশ্যই পড়তে হবে যে এইগুলা তুমি আগে পড়ে আসলে। এইচএফ এর স্ফুটনাঙ্ক কত, মানে 19.5 টেম্পারেচারের নিচে এইচএফ তরল অবস্থায় এবং কক্ষ তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় থাকে। বিষয়টা বোঝো, তোমার এইচএফ, হ্যাঁ, এইচএফ এর স্ফুটনাঙ্ক হচ্ছে কত, 19.5। এটা মানে কি, খুবই সিম্পল কথা। তুমি স্ফুটনাঙ্ক মানে তোমার এইটার আগে তোমার তরল অবস্থা ছিল না, তরল থেকেই তো ফুটবে, ফুটে বাষ্প হবে। কথাটা বুঝতে পারছো? মানে কক্ষ তাপমাত্রা তোমার 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা গ্যাসীয় অবস্থা থাকবে। কারণ কি, তোমার 19-এর চেয়ে বেশি হচ্ছে 25। বুঝতে পারছো? এটা খুব খুব সিম্পল একটা বিষয়। আচ্ছা, এরপরে আসো এই যে কঠিন অবস্থায় এইচএফ অণুতে সর্বাধিক গড়ে 2টি হাইড্রোজেন বন্ধন থাকে। এগুলো তোমাকে সবই পড়াইতেছি। এই যে এটা দেখো 3.4টি, তারপরে এই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কত, এগুলো আশা করি পারবা। এইখান থেকে খালি এই লাইনগুলো একটু দেখে রাখবো, আমি যেভাবে দাগায় রাখছি। যেমন দেখো এই যে এইটা তোমাকে আমি কোশ্চেন করলাম, বলো CH3 এইটা তোমার কি অণু, পোলার না হলো অপোলার? আর এইটা তোমার কি অণু, পোলার না অপোলার? দেখো এইটা তোমার অপোলার, CH3 এটা অপোলার, কিন্তু CH3NH2 এটা আবার পোলার। বুঝতে পারছো? সুতরাং এইগুলা ভুল করা যাবে না, এগুলো তোমার বই থেকে আসা এমসিকিউ। KR এটা কি, অপোলার, কিন্তু এতে বিস্তারণ বল থাকে। সুতরাং এটা তোমাকে অবশ্যই পড়তে হবে, এই লাইনগুলো সমাধানের মধ্যে দেওয়া আছে তা পড়বা। এই যে আমি যেভাবে বক্স করে রাখছি না, তুমি ঠিক এভাবে বক্স করবা। কারণ কি, তুমি যখন বারবার একই জিনিস চোখে পড়বে, তোমার তুমি পেজ উল্টানোর সময় চোখে পড়বে যে কেন কথাটা বাদ যাবে কম, এইটুকু পর্যন্ত বক্স করবা। তখন তোমার এই এমসিকিউ গুলো খুব সহজ লাগবে, যে না এটা আমি বারবার দেখছি, মানে তোমার চোখে ভাসবে তখন যে না এটা আমি কোনো না কোনো সময় দেখছি। সুতরাং অনেকে বলে, আমি দেখছি যে বই দাগানোর সময়, যে একই লাইন বারবার দাগাবা না, কিন্তু আমার মতে তুমি একই লাইন বারবার দাগাও। কারণ কি, তুমি যখন পেজটা উল্টাবা তুমি হয়তো আগে একটা জিনিস স্কিপ করে আসছো, কিন্তু পরে দেখো আমি এখানে দাগায় রাখছি। আমি মনে করি আগে প্রত্যেকটা পেজ স্কিপ করে আসলে মনে করি এখানে আমি চোখে পড়ছে, তাহলে এই যে আমার এমসিকিউটা আমার একবার দেখা হয়ে গেল। চোখে দেখা অনেক বড় বিষয়, কারণ চোখে দেখে গেলে পরীক্ষার হলে তোমার অটোমেটিকলি মনে চলে আসতে পারে। ওকে। আচ্ছা, এরপরে আসো আমাদের লাস্ট টপিক 3.20 3.21। এটা হলে আমাদের ভিডিওটা শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। মানে আমাদের পুরো চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার, ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টার পুরোটাই শেষ হবে। মোটামুটি এখানে হচ্ছে কত, 22-23টার মতো মোটামুটি ভিডিও হচ্ছে। আমি প্রত্যেকটা টপিক ছোট ছোট করে ভাগ করছি, কারণ যেন তোমাকে সুন্দর করে পড়ানো যায় এবং লাস্টে বই দাগায় দিয়ে কোশ্চেন সলভ করানো যায়। এই জন্য তুমি যদি আগের ভিডিওগুলো দেখে থাকো দেখবা যে ছোট ছোট টপিক আমি মনে করো এস ব্লকে একটা ভিডিও করছি, পি ব্লকে আমি 4টা ভিডিও করছি, হ্যাঁ, তারপরে ডি ব্লকে 2টা ভিডিও করছি, এফ ব্লকে, কারণ এগুলো থেকে মানে কন্টিনিউয়াস কোশ্চেন আসতে থাকে। এবং আমি দেখছি যে তুমি যদি বলো যে এই ফার্স্ট পেপারের একটা চ্যাপ্টার দেখান যেটা মানে ম্যাক্সিমাম স্টুডেন্টের ভালো লাগে না বা পারি না, সেটা হচ্ছে থার্ড চ্যাপ্টার। কারণ কি, এখানে তোমার অজস্র এমসিকিউ আছে, অজস্র, প্রত্যেকটা টপিক থেকে এমসিকিউ আছে এবং খুঁটে খুঁটে পড়া লাগে, এই জন্য কারো ভালো লাগে না। এই জন্য আমি প্রত্যেকটাকে ছোট ছোট ভাগ করছি যেন তোমার জন্য সহজ হয় পড়া। আচ্ছা আসো, হাইড্রোজেন বন্ডের গুরুত্ব এবং অযোগযোগের নামকরণ। এখান থেকে আমাদের একটা লাইন পড়তে হবে যে তরল পদার্থ জমাট বেঁধে কঠিন হলে, মনে করো তোমার কাছে একটা তরল পদার্থ আছে, এখানে একটা তরল পদার্থ আছে, লিকুইড আছে, হ্যাঁ, এখান থেকে তুমি কি করলা, তুমি সলিডে পরিণত করলা, মানে কঠিন করলা। তাহলে কি হবে দেখো, তাহলে তোমার আয়তনটা কি হবে, আয়তন কমে যাবে এবং ঘনত্ব বেড়ে যাবে। ওকে। এটা যদি তোমার মনে রাখতে খুব কষ্ট হয়, এটা আমার উল্টা পাল্টা হয়তো। আমি কি করছিলাম, দেখো তোমার স্বরেয় আর ক, দেখো তো দুইটাই তোমার প্রথম বর্ণমালা না, যেমন ক খ গ ঘ, স্বরেয় স্বরেয় রসই দীর্ঘ। সুতরাং মনে রাখবে এটার সাথে মিল আছে একটা, কারণ কি, আয়তন তোমার স্বরেয় বা স্বরিয়া দিয়ে শুরু, আর কমে, এই দেখো, তাহলে এটা মনে রাখতে পারো এভাবে, স্বরেয় আর ক মানে আয়তন কমে, আয়তন কমে। যদি ভুল করো তাহলে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারো, খুব সিম্পলি তাহলে চিন্তায় চলে আসবে। তাহলে কি হবে, ঘনত্ব আলটিমেটলি পারবে। আচ্ছা, তাহলে দেখো, বরফের কেলাস গঠনে প্রতিটি হাইড্রোজেন অণু অপর 4টি হাইড্রোজেন অণুর সাথে আন্তঃআণবিক বন্ধন গঠন করে। তাহলে পানির মধ্যে তুমি শিখেই আসছো আন্তঃআণবিক। সুতরাং এটা তোমার একটা এমসিকিউ, এটা তোমার 2টা এমসিকিউ, ঠিক আছে? এটা হচ্ছে এমসিকিউ নাম্বার 1, এমসিকিউ নাম্বার 2। এই লাইন থেকে 2 ভাবে এমসিকিউ আসতে পারে। মাধ্যমে কি করে, চতুস্থলকীয় বন্ধনে থাকে, তাহলে এটা এমসিকিউ নাম্বার 3। বুঝতে পারছো? এটা তোমার এখান থেকে 3টা লাইনই 3টা কথাই পড়তে হবে, যে কয়টা হাইড্রোজেন পানি, মানে কয়টা পানির সাথে যুক্ত থাকে, কোন বন্ধন দিয়ে, এবং চতুস্থলকীয় বন্ধনে থাকে। আচ্ছা, এরপর দেখো তোমার 2টা বন্ধন কোণের মান দেওয়া আছে, মাস্ট টু নো। ওকে। এটা কি তোমার, এটা হচ্ছে তোমার মাস্ট টু
নো টপিক। এটা যদি ভুল করো তাহলে বিপদ। তাহলে দেখো হাইড্রোজেন বন্ধনের দূরত্বটা কত? হাইড্রোজেন বন্ধনের দূরত্বটা হচ্ছে 1.80 মানে 180 মনে রাখতে পারো যে হাইড্রোজেন বন্ধন এটা 180 ডিগ্রি। আমি এভাবে মনে রাখতাম 180 হচ্ছে কি হাইড্রোজেন বন্ধন, 180 হাইড্রোজেন বন্ধন। কারণ কি দেখো আমি এটা 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 এভাবে মনে রাখতাম যে হাইড্রোজেন লিখতে গেলে যেটা লম্বা দাগ দিচ্ছি না, এখানে তোমার কোণ কত মনে করি, এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে 180 ডিগ্রি কোণ না, তাই আমি এভাবে মনে রাখছিলাম। আচ্ছা তাহলে সমযোজী বন্ধন কত হবে? এটা ঠিক অর্ধেক। দেখো 90-কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 180 না? সুতরাং দেখো 90 না হয় 96 হয়েছে। আমি এভাবে মনে রাখতাম। আচ্ছা এরপরে আসো এই যে এই এমসিকিউ গুলা, এই এমসিকিউ গুলো তোমার হচ্ছে লাস্ট টপিকে 3.21। এই এমসিকিউ গুলো দেখছি যে অনেকেই পারে না, আমি তোমাকে জাস্ট কয়টা ট্রিক শিখাই দিব, তুমি ইজিলি পারবা। আসো আমরা প্রথম এমসিকিউটা সলভ করি। এই এমসিকিউ গুলা মনে করো তোমার ডেন্টাল 16-17 সালে আসছে, তুমি কোশ্চেনটা আগে পড়ো, নিচের কোন অ্যাসিড, নিচের অ্যাসিডগুলোর মধ্যে কোনটি পাইরো অ্যাসিড। আচ্ছা তোমাকে আমি আগে একটা কথা বলে দিই, তাহলে কিন্তু তুমি অটোমেটিকলি এই কোশ্চেন অ্যান্সার করতে পারবা। তারপরে তোমাকে আমি ব্যাখ্যা দিচ্ছি যে কিভাবে এটা হয়। দেখো তুমি মনে রাখবা, তুমি সচরাচর যে অ্যাসিডগুলো চোখে দেখো যেমন H2SO4 বা HNO3, হ্যাঁ এইগুলা এই টাইপের যে অ্যাসিডগুলো তুমি দেখো, এই অ্যাসিডগুলো কখনো পাইরো অ্যাসিড হয় না। পাইরো অ্যাসিড মোটামুটি মনে রাখবা যে একটু বড় সংকেত টাইপ হয়, মানে তোমার এইখানে মনে করো 7, 6, 5 মানে একটু বড় টাইপ সংকেত হয়। ঠিক আছে, মানে নর্মাল যে অ্যাসিডগুলো তুমি চোখে দেখো সেগুলো তোমার হয় না। তুমি অপশনের দিকে তাকাও, দেখো এই অ্যাসিড তুমি চোখে দেখছো, এই অ্যাসিড তুমি চোখে দেখছো, এই অ্যাসিড তুমি চোখে দেখছো, কিন্তু দেখো তো H2S2O7 এটা একটা বড় অ্যাসিডের মতো লাগতেছে না? মানে এটা একটা মানে কি বলে মানে ট্রিক্স টাইপ একটা মানে বিষয় যে তুমি এটা দিয়ে বের করে ফেলতে পারতেছো, বাট এটা তোমার আসল ব্যাখ্যা না। আমি তোমাকে আসল ব্যাখ্যা দিচ্ছি, বাট তোমাকে জাস্ট একটা জিনিস জানায় রাখলাম যে তুমি যদি কখনো এরকম টাইপ কোশ্চেন ফেস করো, তুমি অপশনগুলোর দিকে তাকাবা যে এই অপশনটা তোমার নর্মাল অ্যাসিড, এই অপশনটা নর্মাল অ্যাসিড, এই অপশনটা নর্মাল অ্যাসিড তুমি দেখছো, কিন্তু H2S2O7 এটা দিয়ে কি কখনো দেখছো তুমি বিক্রিয়া করছো? কখনো করো নাই, কিন্তু তুমি কিন্তু H2SO4 দিয়ে করছো, H3PO4 দিয়ে করছো। ওকে আসো এখন আমরা বের করব যে কোনো একটা অ্যাসিডের পাইরো অ্যাসিড কিভাবে বের করা হয়। যেমন H2SO4 পাইরো অ্যাসিড না, কিন্তু H2SO4 পাইরো অ্যাসিড মানে H2SO4 এর পাইরো অ্যাসিড বের করা যাবে। H3 H3PO3 পাইরো অ্যাসিড না, কিন্তু এইটার পাইরো অ্যাসিড বের করা যাবে। বুঝতে পারছো? যেমন এখানে বলেই দিই তোমার H2SO4 এর পাইরো অ্যাসিডই হচ্ছে এইটা। বুঝছো? তো আমরা সব বের করে তোমাকে দেখাই। এটার জন্য একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা কি? পাইরো অ্যাসিড বের করবা তুমি সবসময় কিভাবে দেখো, এই যে তোমার কাছে একটা নর্মাল অ্যাসিড দেওয়া থাকবে, মানে নর্মাল ফর্ম অ্যাসিড আমি লিখছি এভাবে কারণ মনে করো H2SO4 তুমি সচরাচর চোখে দেখো। আচ্ছা তার আগে এটা বলে রাখি যে এটা কিন্তু তোমার কোনো বুকিশ কোনো সূত্র না। ওকে এটা জাস্ট মানে তোমাকে দেখানোর জন্য। আচ্ছা নর্মাল অ্যাসিড দেওয়া আছে এখানে, এটাকে তুমি 2 দিয়ে গুণ দাও। আচ্ছা 2 দিয়ে গুণ দিয়ে তুমি এখান থেকে পানি মাইনাস করো, যেটা আসবে সেটাই তোমার পাইরো অ্যাসিড। আবার বলি তোমার কাছে মনে করো H2SO4 আছে, নর্মাল একটা অ্যাসিড আছে, এটাকে তুমি 2 দিয়ে গুণ দাও, দিয়ে ওখান থেকে 1 অণু পানি মাইনাস করো, যেটা আসবে সেটাই পাইরো অ্যাসিড। আসলে আমরা করে দেখি। এই যে দেখো আমরা সেকেন্ড অপশনটা নিচ্ছি H3PO4, এটাকে আমরা 2 দিয়ে গুণ দিচ্ছি, তাই না? কত হয় দেখো তো, 2 দিয়ে গুণ দাও H6P2O8, এখান থেকে পানি মাইনাস করো মানে হাইড্রোজেন 2টা মাইনাস মানে H4, তারপরে দেখো অক্সিজেন একটা মাইনাস মানে 7 আর এটা P2। দেখো তো তুমি কি এরকম টাইপ কোনো মানে ইয়া করছো কখনো, এরকম দিয়ে কখনো বিক্রিয়া করছো? এই জন্য আমি কথাটা লিখছি যে নর্মাল ফর্ম অফ অ্যাসিড মানে কি, তুমি এটা সচরাচর চোখে দেখো না, এটাকে আবার কেউ ভুল ধরো না, হ্যাঁ? কারণ এটা আমি জাস্ট একটা ট্রিক্সের মতো অ্যাপ্লাই করছি এখানে, যে তুমি কিন্তু সচরাচর এরকম কিছু দিয়ে তুমি বিক্রিয়া কখনো করো না। তোমার বইয়ে বা তোমার সিলেবাসে এরকম টাইপ কোনো বিক্রিয়া নাই যে এরকম দিয়ে তুমি বিক্রিয়া করতেছো। সুতরাং এটাকে এই জন্য এটাকে নর্মাল ফর্ম অ্যাসিড বলতেছে, এটা কিন্তু কোনো ওই রকম মানে অন্যদিকে নিও না এটাকে। আবার নর্মাল ফর্ম বলতে আবার কি বোঝাচ্ছেন, এটা জাস্ট একটা সিম্পলি চিন্তা করো যে নর্মাল ফর্ম অফ অ্যাসিড মানে তুমি চোখে যেটা দেখতেছো। আচ্ছা আমরা এটা এটা বের করি দেখো, তাহলে দেখো তোমার এইটা কি হলো, তোমার পাইরো অ্যাসিড, এইটাই হচ্ছে তোমার কি পাইরো অ্যাসিড। হ্যাঁ এইটা কিন্তু তোমার পাইরো অ্যাসিড না। ওকে ক্লিয়ার? তারপর দেখো আমরা সেম কাজ করব, নর্মাল অ্যাসিডকে 2 দিয়ে গুণ করব, দিয়ে পানি মাইনাস করব। দেখো 4, 2, 8, পানি পানি মাইনাস করলে হয় 2, 2, 7। এই দেখো এইটা, এইটাই তাহলে তোমার কি হবে পাইরো অ্যাসিড, এইটাই তোমার কি হবে পাইরো অ্যাসিড। বুঝতে পারছো আমার কথাটা? এটাই কিন্তু তোমার এই কনসেপ্টটা তোমাকে এখান থেকে শিখতে হবে। তাহলে দেখো তুমি এবার এবার আবার তাকাও অপশনের দিকে, এই দেখো H2SO4 এর পাইরো অ্যাসিড এইটা, এইটার পাইরো অ্যাসিড তুমি কি বের করলা দেখো, এটা পাইরো অ্যাসিড বের করলে H4P2O7, H4P2O7 মানে তোমার এইটা নর্মাল অ্যাসিড, এটার পাইরো অ্যাসিড এটা, এইটা নর্মাল অ্যাসিড, এটার পাইরো অ্যাসিড আবার এইটা। বুঝতে পারছো? সুতরাং এটাই তোমার অ্যান্সার।
এছাড়া তোমাকে যে ট্রিক্সটা বললাম যে ভাই তুমি যদি পরীক্ষার হলে যে দেখো পাইরো অ্যাসিড আসছে, তাহলে তুমি জাস্ট অপশনগুলোর দিকে তাকাবা, দেখবা যেইটা তুমি কখনোই ইউজ করো নাই তোমার পরীক্ষার হলে বা তোমার জিন্দেগিতে, তুমি কিন্তু কখনো H2S2O7 এর সাথে কোনো বিক্রিয়া, হাবিজাবি বিক্রিয়া তুমি করো না এগুলা, মানে এটাই তোমার তাহলে পাইরো অ্যাসিড হওয়ার সম্ভাবনা বেশি। তারপরে তুমি বের করে দেখো, ঠিক আছে? কারণ এই দুটো তো হচ্ছে না, এই দুটোকে তুমি আগে বাদ দিয়ে দাও। ক্লিয়ার আমার কথা? আচ্ছা, এরপরে আসো আমরা এই এমসিকিউটা, এটা তোমার বইয়ের একটা এমসিকিউ, যে নিচের কোনটি হাইপো অ্যাসিড। হ্যাঁ, এই এমসিকিউটা আশা করি দেখছো তোমরা, ওই বইয়ে একটা ছোট বক্স করে দেওয়া থাকে। আর একটা কথা বলি, কখনোই এই বক্স এমসিকিউ গুলো বাদ দিবা না, ঠিক আছে? দেখো এই এমসিকিউ গুলো তুমি কিভাবে সলভ করবা, আমি এটা মনে রাখতে হবে যে পিয়া দিয়ে মনে রাখতাম। মনে করো পিয়া কারো নাম, হ্যাঁ, পিয়া আমরা এভাবে লিখি না, তো মনে রাখবা পিয়া মানে PIAH, এইচ যোগ করে দিলাম। কারণ কি দেখো, তোমার পার অ্যাসিড, ইক অ্যাসিড, আস অ্যাসিড, হাইপো অ্যাসিড, দেখো এখানে আমি গ্রেটার দেন কেন দিছি, তোমার কাছে যতগুলা হচ্ছে তোমার যৌগ দেওয়া আছে সবগুলোর আমি কেন্দ্রীয় পরমাণু, কেন্দ্রীয় এই যে কেন্দ্রীয় পরমাণু জারণ মান বের করব। যার কেন্দ্রীয় পরমাণু জারণ মান বেশি হবে, মানে যার একটার জারণ মান মনে করো এটার মান ধরে নাও 7 আসলো, ধরো আমি পরে বের করতেছি, তাহলে এইটা মনে করো তোমার পার হবে। মনে করো এটা তোমার +1 আসলো, এটা তোমার ধরে নাও +2 আসলো, ধরে নাও এটা +3 আসলো, তাহলে দেখো এটা তোমার সবচেয়ে কম না, তাহলে এটাই তোমার হাইপো মনে করা হলো। তারপরে এটা আস হইলো, তারপরে এটা হলো, মানে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আমরা একটু করে বের করে দেখবো সবগুলো। হ্যাঁ, আমরা একটু করে বের করে সবগুলোই দেখবো। আসো, তাহলে পিয়া মনে রাখবা। এবার আসো আমরা বের করি, এই যে বের করা আছে এখানে। আমরা কি করছি দেখো, +3, কেন তোমার হাইড্রোজেন +1 ইন্টু 3 এটা, তারপরে +x কারণ আমরা কেন্দ্রীয় পরমাণু বের করব, তারপরে -2 ইন্টু 3 অক্সিজেন -2, তাহলে কত হলো -6, তাহলে এটা আসলো +3। এটা কত হবে, সেম ওয়েতে তুমি করো, +1 ইন্টু 3, এই যে এটা করছি, +x -4, তাহলে x ইকুয়াল টু +1। এটা করো, +1 ইন্টু 3 +x -4 দুগুণে 8, এই যেটা লিখছি, তাহলে +5। এটা কত, এটাও করলে তোমার +5 আসে। তাহলে দেখো তো তোমার কি চাইছি, আমি চাইছি না, এটা হচ্ছে হাইপো চাইছি আমি। হাইপো মানে সবচেয়ে কম হবে, দেখো পিয়া, PIAH। হ্যাঁ, এই যে পি গ্রেটার দেন আই গ্রেটার দেন এ গ্রেটার দেন এইচ। ওকে, বুঝতে পারছো? তাহলে এইচ চাইছে, তাহলে সবচেয়ে কম কাজ যে এটা না, তাহলে তোমার বি অ্যান্সার হবে, যে বি মানে H3PO2। H3PO2, এই যে এটাই তোমার অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আসো, তোমার এখান থেকে তেমন কিছু নাই, বাট এখান থেকে তোমাকে আমি কোশ্চেন প্যাটার্নটা বলে দিই, যেখান থেকে তোমার আসলে কোশ্চেনটা আসবে কি। তোমার 1 নম্বর কোশ্চেন আসবে যে বলবে নিচের কোনটি নিরপেক্ষ লিগ্যান্ড, এটা তোমার 1 নম্বর কোশ্চেন আসবে। এটা তোমার কোশ্চেন নাম্বার 1, যে নিচের কোনটি নিরপেক্ষ লিগ্যান্ড, পানি, NO3, CONO, আর মনে করো একটা অপশন অ্যাড করে দিল NO2, ধরে নাও সাপোজ বললো নিচের কোনটি নিরপেক্ষ লিগ্যান্ড নয়, তাহলে কিন্তু এটা তোমার নিরপেক্ষ লিগ্যান্ড নয়, এই যে NO2, NO হচ্ছে নিরপেক্ষ লিগ্যান্ড। সুতরাং এখানে তোমাকে ফোকাস দিতে হবে, এটা 1 নম্বর এমসিকিউ। সেকেন্ড এমসিকিউ তোমাকে কি দিবে, বলবে যে নিচের কোনটি সঠিক নয়, তোমাকে মনে করো পানি অ্যাকোয়া ঠিক করে দিল, NH3 অ্যামিন ঠিক করে দিল, CO কার্বনিল ঠিক করে দিল, বাট NO তোমার মনে করো অপশন দিয়ে দিল, মনে করো আয়োডো বা হাইড্রোক্সো সাপোজ, তাহলে ওইটা সঠিক নয়। সুতরাং এটা তোমার কোশ্চেন প্যাটার্ন 2। কোশ্চেন প্যাটার্ন 3 কি দিবে, জাস্ট সিম্পল একটা বলে দিল, মনে করো যে NH3 এর ক্ষেত্রে তোমার লিগ্যান্ডের নাম কি। সুতরাং বুঝতে পারছো, অ্যামিন। সুতরাং তোমার এখান থেকে 3 টাইপের কোশ্চেন আসতে পারে, এই অ্যানায়ন লিগ্যান্ড নিচের কোনটি, এটা দিতে পারে, দিয়ে এরকম মনে করে দিল, এটার নাম কি দেখো, ফ্লোরো, ক্লোরো, ব্রোমো, আয়োডো, হাইড্রোক্সো, সায়ানো, CN-সায়ানো। সুতরাং সেম প্যাটার্নে তোমার এখানে কোশ্চেন আসতে পারে। ওকে, এখানে তোমাকে যেটা দেখা দিলাম, এখানে সেম প্যাটার্নে কোশ্চেন আসতে পারে। এরপর আসলে আমরা কিছু জিনিস দেখি, যেমন এই যে এটাও তোমার সেম প্যাটার্ন, তোমাকে বলবে যে এইটা নিচের কোনটি সঠিক, দিয়ে তোমাকে বললো যে এটার মধ্যে কার কার নামের সাথে ঠিক আছে। ওকে, যেমন দেখো আমরা পড়ি, টিন মানে স্ট্যানেট, টিন মানে কিন্তু প্লাম্বেট না, প্লাম্বেটটাকে লেড মানে প্লাম্বেট, ঠিক আছে? কপার মানে কিউপ্রেট, আবার এটা মনে করো না কিউপ্রাস কিউপ্রিক, এটা মনে করো না, এটা কিন্তু কিউপ্রেট। আয়রন কি হবে, ফেরেট, মানে ট আছে দেখো, লেড প্লাম্বেট। সিলভার এজি মানে কি হচ্ছে আর্জেন্টেট, ঠিক আছে? তারপরে গোল্ড, গোল্ড কি অরেট, এই যে গোল্ডটা বেশি ভুল হয় আমাদের, কারণ গোল্ডের নামের সাথে মিল নাই, ঠিক আছে? অন্যগুলোর নামের সাথে তো একটু মিল আছে। টিন যেমন হচ্ছে স্ট্যানেট, SN কি টিন লেখা হয়, বা এস মানে হচ্ছে সরি টিন হচ্ছে, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার লেড হচ্ছে প্লাম্বেট, তারপর হচ্ছে কপার হচ্ছে কিউপ্রেট, আয়রন ফেরেট, মিল আছে কিন্তু গোল্ড মিল নাই, সুতরাং এটা ভুল করবা না। ওকে, এটা তোমার কোশ্চেন একটা। এরপর দেখো কয়টা সংকেত আমাদের পড়তে হবে, ব্লিচিং পাউডারের সংকেত খুবই ইম্পর্টেন্ট, CaO, Cl, মাস্ট টু নো পড়া। বোরাক্সের সংকেত কি, Na2B4O7 ডট 10 অণু পানি, মাস্ট টু নো পড়া। ওকে, খুবই খুবই ইম্পর্টেন্ট, এগুলো বাদ দিবা না কখনোই। এরপর আসো এখান থেকে তোমাকে একটা জিনিস দেখাই দিই, তুমি এই যে দেখো
K2SO4 Al2 LaSO4 3 আর 24 অণু পানি। এটা তোমার কিসের সংকেত? ফিটকিরির সংকেত, মাস্ট পড়তে হবে। এই দেখো CaOClCl, এটা কিসের সংকেত? এটা ব্লিচিং পাউডারের সংকেত। এইটুক টপিক তোমার হাজির স্যারের বই নাই, এটা কবি স্যারের বই থেকে নিছি। এরপর দেখো এই যে এটা Na2B4O7, এটা তোমার হচ্ছে বোরাক্সের সংকেত। এটা বাদে তোমার আর কি কি পড়তে হবে? দ্বি লবণের এক্সাম্পল, দ্বি ধাতু লবণের এক্সাম্পল, দ্বি অম্লিক লবণের এক্সাম্পল, দ্বি ক্ষারীয় লবণের এক্সাম্পল, অ্যানায়ন ধাতুর এক্সাম্পল। এটা অতটা ইম্পর্টেন্ট টপিক না, বাট একবার চোখের দেখা দেখে রাখবা। এই যে দেখো এখান থেকে এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, যেমন হ্যালোজেন সমূহের মধ্যে কার বলতো অক্সো অ্যাসিড নেই? খুবই খুবই ইম্পর্টেন্ট, কার অক্সো অ্যাসিড নেই? অক্সোটা কার নাই? এটা হচ্ছে তোমার ফ্লোরিনের নাই। এটা কার নাই? এটা তোমার হচ্ছে ফ্লোরিনের কোনো অক্সো অ্যাসিড নাই। ওকে, তো বাকি এটা তুমি একটা রিডিং করবা এখান থেকে, তাহলেই হলো। আসো আমরা এমসিকিউ সলভ করি। মেডিকেল ভর্তি পরীক্ষা 19 সালে আসছে, পানি বরফে রূপান্তর হলে তার ঘনত্ব কি হয়? আসো এটা আমি আগে ব্যাখ্যাটা পড়ি। প্রথমে তোমাকে কি শিখেছিলাম বলতো? যে তরল পদার্থ জমাট বেঁধে কঠিন হলে আয়তন কমে, ঘনত্ব বাড়ে। দেখো আমি ট্রিক শিখেছিলাম না, স্বরের সাথে ক এর মিল আছে, মানে এটাও তোমার প্রথম, এটাও তোমার প্রথম, ক খ গ ঘ স্বরেয় স্বরেয়া। তাহলে দেখো আয়তন কি হবে? কমছে, ঘনত্ব বাড়ে। কিন্তু এটা সব তরলের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু পানির বেলায় তোমার একটা ডিফারেন্স আছে। এই ডিফারেন্সের জন্য কোশ্চেনটা দিচ্ছে। দেখো পানির বেলায় উল্টা হবে। পানির বেলায় নিম্ন তাপমাত্রায় পানি জমাট বেঁধে বরফ হয়, এতে বরফের ঘনত্ব কমে। বুঝতে পারছো? আগে তোমার বরফের ঘনত্ব বাড়ছিল, এদের বরফের ঘনত্ব কমে, এই জন্য এটার আনসার হচ্ছে কমে। এই এমসিকিউটা বেশ ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা দেখো, এটা সহজে পারবা। এটা কি বলতো? হাইড্রোজেন বন্ধন শক্তির ক্রম তো কি শিখেছি? FON, ফন না? তাহলে ফন কোথায় আছে? এই যে ক নম্বরে ফন আছে। আচ্ছা, আমাদের মোটামুটি পড়া শেষ। এখানে আমি মতিমিয়ার একটা লাইন নিয়ে আসছি, সেটা হচ্ছে জীবন একটা দুঃখের কুয়া। হ্যাঁ, জীবন হইলো একটা দুঃখের কুয়া। কারণ কি? তুমি যদি বলো যে ভাইয়া ফার্স্ট পেপারের আমার হচ্ছে সবচেয়ে দুঃখ কোনটা, মানে আরেকটা কথা বলি, তোমাকে যদি জিজ্ঞেস করি যে ভাইয়া হচ্ছে 6টা সাবজেক্ট, মানে মানে ফিজিক্স 2 পেপার, কেমিস্ট্রি 2 পেপার, ম্যাথ 2 পেপার, অথবা জিকে ইংলিশ, ধরো 5টা সাবজেক্ট, হ্যাঁ, এই 5টা সাবজেক্টের মধ্যে সবচেয়ে বেশি দুঃখ কোন সাবজেক্টে? আমি বলবো কেমিস্ট্রিতে। কারণ কি জানো? কেমিস্ট্রি আমরা ম্যাক্সিমাম টাইমে বই পড়ি না। আমরা এইচএসসি লেভেলে বই না করে মনে করে পাশ হয়ে যায়। কারণ হচ্ছে তুমি ওই যতটুকু মানে সৃজনশীলের জন্য লাগে, ম্যাথটা লাগে, ওইটুকু করে ফেলো, বাট ভিতরে পড়ো না। এই জন্য সমস্যা হয় কি, কেমিস্ট্রিটা আমাদের পড়াই হয় না। এই জন্য এটা একটা দুঃখের কুয়া আমি বলি, যে কেমিস্ট্রি সাবজেক্টটাকে। এবং যদি ফার্স্ট পেপারের মধ্যে কোনো একটা চ্যাপ্টারকে বলো দুঃখের কুয়া, আমি 1 নম্বরে রাখবো হচ্ছে 3rd চ্যাপ্টার, এবং 2 নম্বরে রাখবো হচ্ছে 5th চ্যাপ্টার। 5th চ্যাপ্টারটা হচ্ছে সবচেয়ে অখাদ্য একটা চ্যাপ্টার, ঠিক আছে? সবচেয়ে অখাদ্য একটা চ্যাপ্টার। আর 3rd চ্যাপ্টারটা আমার স্পেশালি যদি বলো যে ভাই আপনার কোন চ্যাপ্টারটা সবচেয়ে ভালো লাগে, আমি বলবো 3rd চ্যাপ্টারটা আমার মোস্ট ফেভারিট, ঠিক আছে? কিন্তু 3rd চ্যাপ্টার ম্যাক্সিমামই ভালো লাগে না, কারণ এখানে অনেক বেশি ইনফরমেশন। এই ইনফরমেশনের জন্য 3rd চ্যাপ্টার অনেকে ভালো লাগে না। বাট আশা করি তুমি যদি আমার ভিডিওগুলো জাস্ট একবার দেখো, সামনে একটা বই নিয়ে বসবা, একবার দেখবা, যেসব ট্রিক্স দিচ্ছি সেগুলো খাতায় দরকার লিখে নিবা, বা এগুলো ভিডিওতে থাকবেই ইনশাল্লাহ। তো এগুলো একবার দেখে নিলে তোমার 3rd চ্যাপ্টার দেখবে তোমার ভালো লাগতেছে। কিন্তু 5th চ্যাপ্টার একটা অখাদ্য চ্যাপ্টার, ওইটা চেষ্টা করবো যেন ভালো করে তোমাদের বোঝাই দিতে পারি, কারণ ওই চ্যাপ্টারটা পড়া খুব বিরক্তিকর। ওকে, তো শেষ করি আজকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি মোহাম্মদ ইশাক তৌসিফ, 63তম MBBS রাজশাহী মেডিকেল কলেজ। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ইনশাল্লাহ নেক্সট ভিডিও তোমার খুব মজা লাগবে। আল্লাহ হাফেজ।